নমস্কার, বার্তালিপির কথায় কথায় অনুষ্ঠানে আপনাদের স্বাগত। আজকে আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি এই শহরের একজন বিশিষ্ট শিল্পীকে। তবে তার কথা যদি বলি, তার বেড়ে ওঠা, তার ছোটবেলা কেটেছে এই বরাক উপত্যকারই অন্য শহরে, করিমগঞ্জ অর্থাৎ বর্তমান শ্রীভূমিতে। পরবর্তীতে বিয়ের পর তিনি চলে আসেন এই শিলচর শহরে। এরপর আমাদের এই শহরের জল হাওয়ায় তার সঙ্গীত চর্চা, তার সঙ্গীত জীবন বলতে পারেন, সঙ্গীত জীবনকে আরও প্রাণবন্ত করে তোলা, এবং সবচেয়ে বড় কথা, এই শহরেই সঙ্গীত শিক্ষিকা হিসেবে তার আত্মপ্রকাশ। আমাদের আমন্ত্রণে সাড়া দিয়েছেন এই শহরের বিশিষ্ট শিল্পী পল্লবী দাস। পল্লবী, তোমাকে এই আমাদের স্টুডিওতে অনেক স্বাগত। আমি আর অন্য কথা না বলে আমি সরাসরি তোমার কাছ থেকে কিছু জানতে চাইব। প্রথম যে কথাটা, যে প্রত্যেক শিল্পীরই তার ছোটবেলা এমন একটা পরিবেশে কাটান, যেমন তার সাংস্কৃতিক পরিমণ্ডল তৈরি হয়, কারো কারো হয়তো তার বাড়িতেই সেই সঙ্গীত শিক্ষার নানা উপাদান থাকে। তো আমরা শুনবো তোমার সঙ্গীত জীবনের যাত্রাটা শুরু হলো কিভাবে? আমার সঙ্গীত জীবনের যাত্রা বলতে, আমি ছোটবেলায় যখন খুবই ছোট ছিলাম, বাড়িতে আমার পিসি গান করতো, খুব ভালো রবীন্দ্রসঙ্গীত শিল্পী উনি, যদি এখন করছেন না, বয়স অনেকটা হয়েছে। তো বাড়িতে দেখতাম মাস্টারমশাই আসতেন গান শেখাতে পিসিকে, তখন ইচ্ছে হতো আমিও গান করব। তখন তো কথা স্পষ্ট হয়নি, কথা বলতে পারতাম না, তো শুনেছি যা গল্প, পিসি গান করতো, আমি হারমোনিয়ামের বসে পড়তাম। তখন তোমার বয়স কত? তখন আড়াই বছর এরকমই হবে। তো বসে পড়তাম, তখন সবাই দেখতো, আমার বাবা মা পিসিরা দেখতো যে গানের প্রতি আমার ঝোঁকটা বেশি। তারপরে আমি গানে যাইনি, আমি নাচ শিখতে ভর্তি হলাম। নাচ শিখতে ভর্তি হলাম। আমাকে একটা স্কুলটার নাম ছিল কলা মন্দির বলে, করিমগঞ্জে কলা মন্দির বলে একটা স্কুলে আমাকে কত্থক নৃত্যতে ভর্তি করে দিলেন। তো আমি ক্লাস করছি, পাশের রুমে গানের ক্লাস হতো, তো এখানে রবীন্দ্রসঙ্গীতের মানে শিক্ষা নিত স্টুডেন্টরা। তো আমি কি করতাম, নাচ বাদ দিয়ে ওইদিকে কান দিয়ে বসে থাকতাম, গান কি হচ্ছে, গানটা শুনতাম। কত মানে মারও খেয়েছি টিচারের, যে ও নাচতে এসে গান শুনছে কান পেতে, আবার গুনগুন করে গান গাইতাম। তখন দেখলাম করেছি আমি নাচ করেছি ধরুন 6th ইয়ার অব্দি, বিষয়টা করিনি কত্থকে। তারপর মানে সবাই বলছে যে না, ওকে গানে দেওয়াটাই ভালো, হয়তো গানই ভালো গাইবে। ওই তখনই মানে কি বলবো, বাইরে গিয়ে কোনো টিউশন নেইনি, ঘরেই আমার পিসির কাছে শুরু হলো আমার গান। প্রথমে ছোটোখাটো যেমন রবীন্দ্র নজরুলের গান, লোকগীতি এইসব গাইতাম, মুখস্থ করতাম। পিসি গান শুয়ে শুয়ে গান শিখিয়ে দিত, একটু হারমোনিয়াম দিয়ে করে। মানে তুমি সত্যি বলতে, যেভাবে অন্য শিল্পীরা অনেকে হয়তো বলেন যে ঘরে পরিবেশ ছিল, তোমার পুরোপুরি ঘরে, পরিবেশটাই ঘরেই আমাদের গানের পরিবেশ ছিল। ওই পিসির হাত ধরে এই অনুষ্ঠানে যেতাম, গান করতাম। কম্পিটিশন, তখন তো অনেক কম্পিটিশন হতো, আগে যেরকম হতো প্রতিযোগিতাগুলো গানের নাচের, এখন তো সেরকম হয় না। তাই হতো আমাদেরও মানে সুবিধে হয়েছে, ভালো গান গাওয়ার সেই ইয়েটা ছিল যে ভালো গাইতে হবে, তাহলে তো একটা ভালো পুরস্কার পাবো। তো ওই রকমই গান করতাম। তারপরে এক পিসি বিয়ে হয়ে গেল, বড় পিসি, তারপর আরও 2 পিসি ছিল, ওদের কাছে বাকিটা করলাম। তারপরে আমি একজন গুরুর কাছে আমাকে ভর্তি করে দেওয়া হলো করিমগঞ্জেই। ওনার নাম শ্রদ্ধেয়া মালাদেব। ওনার কাছে আমি ক্লাসিক্যাল শিখি, নজরুল রবীন্দ্রসঙ্গীত শিখেছিলাম। পরে আমি বিশারদ নিপুণ, ক্লাসিক্যালে নিপুণ করলাম শ্রদ্ধেয় রণধীর রায় ওনার কাছে করতে মানে শিখতে শিখতেই তো আমার বিয়ে হয়ে গেল। বিয়ে হওয়ার পর শিলচর আসা। শিলচর আমি আগেও অনুষ্ঠান করেছি, বিয়ের আগে অনেক অনুষ্ঠানেই আসতাম শিলচর। মাসে হয়তো 1-2 বার আসাই হতো আমার গানের জন্য, কম্পিটিশনে গাইতাম। তখন রিয়েলিটি শোগুলো খুব হতো, সারেগামা পাঠ, এইগুলা অনুষ্ঠানে গান করতাম। তারপরে তো এখানে আসার পরে প্রথমে তো বিয়ের কয়েকটা মাস তো এমনি চলে যায়, তখন তো চর্চাটা হয় না। তারপরে আমার স্বামী আমাকে বললো, ঠিক আমি বললাম ওনাকে যে এখানে কেউ যদি ভালো থাকে আমি আরও শিখতে চাই। তো ও বললো যে না ঠিক আছে, আমার পাড়াই তো আছে। তখন আমি তো মালুগ্রামে থাকি, তো পাড়াতেই রথীন্দ্র চক্রবর্তী স্যার থাকতেন, তো ওনার কাছেই আমাকে ভর্তি করে দেয়। ওনার কাছে নজরুল শিখেছি,
ক্লাসিক্যালও নিপুণের ক্লাস করেছি, এখনো চলছে, এখনো শিখছি স্যারের কাছে, শেখার তো শেষ নেই। তার মানে ওই ওই শহর থেকে, করিমগঞ্জ থেকে তুমি যখন শিলচরে এলে, শিলচরে আসার পরে নতুনভাবে মানে থাকা তো তাহলে তো নতুনই হচ্ছে, নতুনভাবে শিলচরের বাসিন্দা, সেক্ষেত্রে মানে শ্বশুর বাড়ি থেকে তুমি খুব ভালো সাপোর্ট হ্যাঁ পেয়েছো হ্যাঁ, নিশ্চয়ই? সাপোর্ট পেয়েছি, মানে- সবসময় পাচ্ছি, এখনো পাচ্ছি, আগেও পেয়েছি, সাপোর্ট পাচ্ছি। তো সেই দিক দিয়ে এইভাবে শিলচরে কিভাবে তুমি শুরু করলে বাকি জীবনটা সঙ্গীতের? যেমন আমি বলতে চাইছি যে শিক্ষিকা হিসেবে তোমার শুরুটা কবে হলো আবার এখানে কি বলবো, আমার যতটুকু মনে পড়ছে প্রায় 4-5 বছর থেকে করছি শিক্ষকতাটা। তার আগে তো আমি গান মানে অনুষ্ঠানে গান গাইতাম, এখনো অনুষ্ঠান করি, তবে শিক্ষকতাটাই বেশি দিন হয়নি, 4-5 বছর থেকে শুরু করেছি। আচ্ছা, তোমাকে একটা কথা বলি যে এই মুহূর্তে কি আমাদের এই শহরে যারা গান করেন, যে সমস্ত শিল্পীরা রয়েছেন, অনেকেই গানকে পেশা হিসেবে নিয়েছেন, তো আমাদের এই শহরে কি গানকে পেশা হিসেবে নিয়ে টিকে থাকা যায়? তোমার কি মনে হয়? পেশা হিসাবে টিকে থাকা, পেশা হিসাবে নিতে হয় কিছু কিছু ক্ষেত্রে, অনেকের তো সেটা দিয়েই চলতে হয় না, সবার তো সেই সামর্থ্য থাকে না, তো ওদেরকে পেশা হিসেবেই গানটাকে বেছে নিতে হয়েছে, যারা পেশা আছেন গানের মানে গান শেখার পেশায়, তো ওরা ওদের নিজের জন্য। তার মানে চেষ্টা করলে সেটা করা অবশ্যই হ্যাঁ, যেতে হ্যাঁ, পারে যায়। আমাদের এই শহরে। আচ্ছা, তো আমি আরেকটা প্রসঙ্গে যাচ্ছি, যেহেতু তুমি একজন সঙ্গীত শিক্ষিকা, অনেক বিভিন্ন ধরনের ছাত্রকেই তুমি পাচ্ছ, কারুর হয়তো গানের প্রতি খুব ঝোঁক, আবার কারুর হয়তো কম, তো ওদের মধ্যে কীরকম বিষয়টা তুমি দেখো? ওরা কি ভালো রেওয়াজ করে, নাকি রেওয়াজের জায়গাটা কম, শুধু মঞ্চ চাই, মানে কি দেখছো নতুন এটা প্রজন্মকে? এক্স্যাক্টলি বলতে সব সমান না, হ্যাঁ। কিছু কিছু ক্ষেত্রে মানে দেখি আমি ওদের মানে কি বলবো, শর্টকাট যেটা বলে, শর্টকাট নিতেই ভালোবাসে ওরা, কারণ ওদের সব কিছু অ্যাভেলেবল। আমরা যেভাবে গান টান শিখেছি, অনেক কষ্ট করে অনেক গুরুজির কাছে যেতে হয়েছে একটা গানের জন্য, ওরা এখন ইউটিউবে সব পেয়ে যাচ্ছে, তাই হয়তো সেই এটা নেই, এটা মানে আবার মানে যাবো তুলবো গান তুলবো, ভালো গান শুনবো সেটা না, একটু শুনলাম বেশ শেষ, দাও টিচারের কাছে আসলাম, ওই গানটা তুলে দিন, অনুষ্ঠানে গাইবো। এর আগে যে কতটুকু পরিশ্রম করতে হয়, মানে গলাকে তৈরি করতে হয়, সেটার ঝোঁকটা ওদের কম, আমার যতটুকু মনে হয়। মানে তবে কি তুমি এটা বলতে চাও যে রেওয়াজ করতেই হবে? হ্যাঁ, রেয়াজ তো করতেই হবে, রেয়াজ না করলে তো গলা তৈরি হবে না, মানে আর সেইভাবে বেশি দিন টিকেও থাকা যাবে না। হ্যাঁ, মানে মঞ্চের ঝুঁকটাকে তুমি প্রাধান্য দিচ্ছ না? না, আচ্ছা আচ্ছা, তো মঞ্চ পেতে হলে ভালো গলা হতে হবে, সুরে গাইতে হবে, তালে গাইতে হবে, উচ্চারণ ঠিক থাকতে হবে, তবেই তো আমি দর্শকের কাছে পৌঁছতে পারবো। আমি যদি রেয়াজ না করি তাহলে তো দর্শকের কাছে পৌঁছতে পারবো না, বেশি দিন দর্শকরা আমাদেরকে নেবে না, বেশি দিন টিকে থাকতে পারবো না, তাই গলা তৈরি করার জন্য, গলাকে ভালো রাখার জন্য রেয়াজ অবশ্যই জরুরি। আচ্ছা, এই যে বিভিন্ন শিল্পীরা বা নতুন প্রজন্মের শিল্পীরা যারা গান গাইছে, বা হয়তো অনেকেই তোমার ছাত্র, তো তুমি যখন তাদের সঙ্গে কথা বলো বা তাদেরকে তুমি গান শেখাও, তখন কি শুধু মানে গান শেখাটাই মূল কথা, নাকি গানের সঙ্গে সঙ্গে গানের সংস্কৃতিটাও শিখতে হয়? হ্যাঁ, অবশ্যই শিখতে হয়, সেটা আমি শেখাই, বলি আমার যতটুকু আছে বিদ্যে বা যতটুকু জানি, আমার গুরুজিদের কাছ থেকে বা বড়দের কাছ থেকে যা শিখেছি, ওদের মধ্যেও সেইটাই বিলিয়ে দেওয়ার চেষ্টা করি, কিন্তু ওরা কতটুকু নিচ্ছে সেটা তো আমি বলতে পারছি না, মানে তো আমি চেষ্টা করি নিয়মানুবর্তিতা, হ্যাঁ, শৃঙ্খলাপরায়ণতা এগুলো চলে আসে। হ্যাঁ, আমার গুরুজি বলুন আর আমাকে শিক্ষকই বলুন, তাদেরকে প্রণাম করা, তাদেরকে শ্রদ্ধা করা, বা যে কোনো পড়ার গুরুজি হোক আর গান বাজনার গুরুজিই হোক, ওনাদেরকে বড়দেরকে সম্মান করা, পায়ে ধরে প্রণাম করা, বা কোনো মঞ্চে উঠতে যাচ্ছি তখন গুরুজির সামনে বসা, প্রণাম করে স্টেজে উঠবো, সেটাই আমরা শেখানোর চেষ্টা করি। আর গানকে ভালোবাসো, গানকে শ্রদ্ধা করো, গানকে সাধনা হিসাবে নিয়ে গান গাও, এটাই শেখানোর চেষ্টা করি। তারা কতটুক নেবে সেটা তাদের উপরে অবশ্যই। হ্যাঁ, তো এখন যাচ্ছি তোমার কথায়, তুমি যে বিভিন্ন অনুষ্ঠান করো সেগুলোর দিকে,
তো খুব সম্ভবত তুমি নজরুল গীতি বা শাস্ত্রীয়তেই বেশি কমফোর্ট। তো তুমি নজরুল গীতি বা শাস্ত্রীয়টা কেন বেছে নিলে? কেন, ওইটাই তো আমাদের সঙ্গীতের বেস যদি ক্লিয়ার না থাকে তাহলে তো গান গাইতেই পারবো না, সুরে গাইতে পারবো না। তো তোমার কি মনে হয় যে তোমার কথা কেটেই আমি বলছি, তোমার কি মনে হয় যেমন লোকসঙ্গীত বা অন্যান্য গান আরো যা আছে সবগুলোতে পারঙ্গম হতে হলে শাস্ত্রীয়টা আগে হ্যাঁ, শিখতেই অবশ্যই হবে? অবশ্যই। শাস্ত্রীয় সঙ্গীত না শিখলে, আমি বলছি না যে আমি অনেক কিছুই জানি, আমি এখনো শিখছি, তবে যতটুকু শিখেছি তার থেকেই বলছি, শাস্ত্রীয় সঙ্গীত না জানলে গান শিখেও, সেটা যখন আমরা মঞ্চে অনুষ্ঠান করি অনেক শিল্পী দেখি গাইতে, ওরা না শিখে গাইছে, কিন্তু গান শুনলেই বোঝা যায় কে শিখে গাইছে এবং কে না শিখে গাইছে। ওইটাই তো শিখতে হয়, শিক্ষা। আর তোমার কি মনে হয় যে সেই যে নজরুল গীতি বা শাস্ত্রীয় সঙ্গীত সেটার প্রভাবটা তরুণ প্রজন্মের কাছে আছে? এবার মানে তরুণ প্রজন্ম কতটুকু বেশি আগ্রহী এই শাস্ত্রীয় বা নজরুল গীতির প্রতি? খুব একটা না, কারণ আগে যেভাবে প্রতিযোগিতা হতো নজরুলের, রবীন্দ্রসঙ্গীতের প্রতিযোগিতা হতো, এখন তো হয়ই না, মানে দেখাই যায় না, শোনাই যায় না। আমার মনে হয় প্রতিযোগিতাগুলো আবার ফিরে আসাটা জরুরি, আরো বেশি দরকার। মানে তুমি তবেই গিয়ে এখনের নতুন প্রজন্মরা সেটাকে করবে, মানে ওরা এগিয়ে যেতে। তোমার মনে হয় যে সুস্থ সংস্কৃতি চর্চা দরকার, সুস্থ প্রতিযোগিতা দরকার। এটা প্রতিযোগিতা না থাকলে তো কিছুই হয় না, প্রতিযোগিতা থাকলে তো আরো ভালো করে করার তাগিদটা থাকে। আচ্ছা, তো তুমি তো নজরুলের গানে গেয়েই বড় হয়েছো, নজরুলের গান এখনো গাইছো। তোমাকে একটা কথা জিজ্ঞেস করি, যে তুমি যখন নজরুলের গান গাও তখন সেটার মধ্যে তুমি সুরটাকে বেশি প্রাধান্য দাও না আবেগকে? কোনটাকে তুমি বেশি? সুর তো অবশ্যই, কিন্তু আবেগটা বেশি। কেন, নজরুলের গান গাইতে নজরুল যা লিখে গেছেন এগুলা যখন আমরা কথাগুলো বুঝে গান গাই তখন এমনি থেকেই মন থেকে চোখে কিভাবে জল আসে নিজেই বুঝতে পারি না। এইভাবে ওনারা লিখে গেছেন, সত্যি নজরুলের গান আর রবীন্দ্রনাথের গানের তুলনা হয় না, ওইগুলো আমাদের সাধনা। তো আমরা এতক্ষণ তো তোমার কথা শুনলাম বা নজরুলের কথা শুনলাম, নজরুলের গানের সম্পর্কে তোমার ভাবনা, তোমার চিন্তাধারা সবকিছুই শুনলাম। তো আমরা বরং এখন নজরুলের একটা গান শুনে নিই তোমার কাছ থেকে, যদি দু লাইন আমাদের গেয়ে শোনা বা আমাদের দর্শক। ঠিক আছে, গাইছি। আমি নজরুলের একটি রাগাশ্রিত গান গাওয়ার চেষ্টা করছি। পরদেশি মেয়ে যাও রে ফিরে, পরদেশি মেঘ যাও রে ফিরে, বলিও আমায় পরদেশি রে, পরদেশি মেঘ। খুব ভালো। তো আবার যাচ্ছি কথায় কথায় অনুষ্ঠানে। তো তুমি তো বহু মঞ্চেই অনুষ্ঠান করেছো, আমাদের এই শহরে হোক বা বরাক উপত্যকার অন্যান্য স্থানে হোক বা বাইরেই হোক, অনেক অনুষ্ঠান করেছো। তোমার কি মনে আছে প্রথমবার মঞ্চে ওঠার অভিজ্ঞতাটা যদি শেয়ার করো আমাদের সঙ্গে? খুব একটা মনে নেই, অনেক ছোট ছিলাম তখন, ধরো 4-5 বছর হবে। যে যতটুকু মা পিসি ওদের মুখে শুনেছি, অনুষ্ঠান করতে গেছি পিসির সাথে, খুব ভয় পাচ্ছিলাম। তো আমার প্রথম গান মনে আছে, মোমেরও পুতুল মোমের দেশের মেয়ে নেচে যায়, নজরুল গীতিটা আমি একটা কম্পিটিশনেই গিয়েছিলাম। তো যেভাবে তখন আমি তো হারমোনিয়াম বাজাতে পারতাম না, পিসি বাজাচ্ছিল। তো গানটা করেছি, গান করে নেমেছি। আমি তো ভাবিনি যে আমি কোনো একটা কিছু পাবো, মানে পজিশন কিছু হবে। তো গান গেয়ে ভয় পেয়ে পেয়ে তো গান করেছি, গান করে স্টেজ থেকে নেমে এসেছি। বিকেলবেলা যখন ডাকলো প্রাইজ দেওয়ার জন্য, তো আমি তো জানি আমি পাবো না, এত ছোট, এত ভালো গাইও নেই। তো আমি ওই অনুষ্ঠানেই, মানে আমার সৌভাগ্য ছিল যে আমি প্রথম হয়েছিলাম। তো ওই থেকেই তখনই আমার মানে একটা আনন্দ ছিল যে না, আমি যখন প্রথম গেয়ে পেয়েছি তাহলে তো আমার আরো ভালো গাইতে হবে। ওই থেকেই শুরু আমার প্রতিযোগিতায়, মঞ্চে গাওয়া, প্রতিযোগিতায় গাওয়া, তখন থেকেই শুরু। আচ্ছা, তোমার কি মনে হয় যে
অনেক আজকাল তো স্টুডিওতেও অনেক গান গাওয়া হয়, মানে রেকর্ডিং করা হয়, মঞ্চেও গান গাওয়া হয়, অনেক শিল্পীরা গান। তো স্টুডিওর গান, স্টুডিওতে রেকর্ডিং করার গান বা মঞ্চে শিল্পীরা গান, এই দুটোর মধ্যে পার্থক্যটা কতটুকু? পার্থক্যটা বলতে স্টুডিওতে গান গাওয়াটা ক্লিয়ার থাকে, সাউন্ড ক্লিয়ার থাকে, গলা সব কিছুই ভালো করার ওরা চেষ্টা করে, আমরা নিজেরা শিল্পীরাও চেষ্টা করি। প্লাস আমরা একবার যদি কোনো ভুল ত্রুটি হয় আবার সেটা ঠিকঠাক করারও সুযোগ এইটা পাই। একটা বড় কথা। হ্যাঁ, সুযোগ পাই। তো মঞ্চে তো সেটা সম্ভব না, এটা লাইভ চলছে। তো আমার কাছে মঞ্চটাই বেশি ভালো। কেন তোমার কি মনে হয় না যে মঞ্চতে পরীক্ষাটা একদম সরাসরি দিতে হয়? সেটাই, স্টুডিওতে পরীক্ষাটা এত সরাসরি হ্যাঁ, দিতে তার হয় না। মধ্যে যে দর্শকদের সাথে মানে কানেক্ট করা যায় ভালো, সামনে থেকে দর্শকরা দেখছে। এমনিতে যখন স্টুডিও রেকর্ডিংগুলো তো আমরা ইউটিউবে বা ফেসবুকে পোস্ট করি, তখন তো আর রিঅ্যাকশনটা তো আমরা চোখে দেখতে পাই না, কিন্তু মঞ্চে তো আমরা দেখতে পাচ্ছি রিঅ্যাকশনটা। তোমার কাছে মঞ্চটাই বেশি ভালো লাগে? বেশি ভালো। তোমার মনে পড়ে কি ইদানিং কালের মধ্যে তোমার ভালো সেরা পারফরমেন্সের কোনো মঞ্চ ইদানিং কালের মধ্যে? মানে সেটা তো আগে বললাম যে এটা তো ছোটবেলার কথা, প্রথম মঞ্চ। ইদানিং কোন মঞ্চতে গিয়ে তুমি খুব আনন্দ পেয়েছো? ইদানিং বলতে অনেক অনুষ্ঠানই করেছি, এই কয়েক মাসের মধ্যেই অনেকটা অনুষ্ঠান হয়েছে, সবগুলাই মোটামুটি ছিল, ভালোই ছিল, ভালো লেগেছে করতে। ভালো লেগেছে। তো তোমার সম্পর্কে শুনলাম, এখন আমি আরো কিছু অন্য প্রসঙ্গে যাচ্ছি। যে গানের অনেক ধারাবাহিকতা ছিল, এখন বর্তমানে গানের অনেক চেঞ্জ হয়েছে বলতে এখন কথা প্রধান গান, সুর প্রধান গান, অনেক কিছু হয়েছে। গানের টেস্টও বদলে গেছে। নতুন প্রজন্ম এক ধরনের গান চাইছে, বা একটু আমরা যারা একটু আগের, আমাদের পছন্দ একটু অন্য ধরনের। তো তোমাকে বলছি, সেই যে পরিবর্তনটা, তুমি পরিবর্তনটাকে কিভাবে দেখছো? পরিবর্তন বলতে পরিবর্তনটাও হওয়া জরুরি, একঘেয়ে তো সবকিছু চলতে পারে না। এখনকার শিল্পীরা যারা গান গাইছেন বা যারা গান লিখছেন, তার মধ্যে অনেক গানই ভালো লাগে, আবার অনেক গান ভালো লাগে না। তো সবকিছু তো আমাদের মেনে নিতেই হবে, ওদের সাথেও তাল মিলিয়ে চলতে হবে। এটাই ভালো লাগে, খারাপও লাগে না। কিছু কিছু গান ভালো লাগে, কিছু কিছু গান ভালো লাগে না, এটাই। তোমার কাছে কি গানটা কি কথা প্রধান না সুর প্রধান? সুর প্রধান, অবশ্যই সুর প্রধান। তো আজকাল যে কথা নিয়ে অনেক নতুন নতুন গান হচ্ছে, সেগুলো তোমার ভালো লাগে বলতে, সেগুলো কি ঠিকঠাক হচ্ছে মনে হয় তোমার? না, আমার মনে হয় না। তুমি সে পক্ষপাতী না? না। তোমার কি মানে তোমার ইয়েটা কি? আমার প্রথমত সুর ভালো হবে গানের, কথা তো অবশ্যই। গানে যদি সুরই ভালো থাকলো না, তো গান, সেটা তো আর গান হলো না। তো আমার কাছে গান বলতে সুর প্রধান গান হবে। কথা তো ঠিক আছে, কিন্তু সুর তো হতেই হবে। গানে সুর না থাকলে গানটা তো শুনতে ভালো লাগবে না। আচ্ছা, তোমাকে আরেকটা কথা জিজ্ঞেস করি, যেহেতু এই প্রসঙ্গটা এলোই, যে আজকাল সোশ্যাল মিডিয়াতে অনেক গান হয় এই অর্থে যে অনেক জায়গাতেই তরুণ প্রজন্মের শিল্পীরা গান গেয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে। বা তুমি আগেও একটা কথা প্রসঙ্গে বলেছো যে এখন ইউটিউবেও সহজে গান পাওয়া যায়, একটা গান শিখতে গেলেও ইউটিউব থেকে সহজে শেখা যায়। তো এই যে ডিজিটাল মিডিয়া যে এসছে, সেটা কি শিল্পীর জন্য ভালো হয়েছে নাকি খারাপ হয়েছে? তোমার কি ভাবনা, তোমার ব্যাখ্যাটা কি বলবো, ভালো তো আছেই বটে। কারণ আগে একটা গান পেতে হলে অনেক খুঁজতে হতো, যে কোনো একটা ক্যাসেটের দোকানে গিয়ে একটা গানের জন্য ক্যাসেট কিনতে হতো, বা কোনো গান হয়তো ক্যাসেটও পাচ্ছি না, কোনো গুরুজির কাছে গিয়ে অনুরোধ করতে হতো, স্যার ওই গানটা তুলে দেবেন। ওনার যদি ইচ্ছে হতো তুলে দিতেন, ইচ্ছে না হতো না করতেন। তো এখন তো ছেলেমেয়েরা ইউটিউব খুললেই সেই গানগুলো পাচ্ছে, যেগুলো পাওয়ার না সেগুলোও পাচ্ছে ইউটিউবে। তো এটাও ঠিক আছে, ভালো, কিন্তু ওইটা আবার একদিকে খারাপও, কারণ ওরা সহজে পেয়ে যাচ্ছে, তাই সেটার মূল্য দিতে কদরটা কম, ওইটাই। তো তোমার কাছে কি গানটা কিরকম? গানটা কি পেশা না ভালোবাসা নাকি কি শিক্ষার মাধ্যম? তুমি গানটাকে কিভাবে? আমার ভালোবাসা, কারণ গান থাকলে জীবনে আর কাউকে প্রয়োজন হয় না। সেটা কিভাবে? সব ছেড়ে চলে যেতে পারে, সব
সম্পর্কই স্বার্থের সাথে জড়িত, শুধু মা বাবা ছাড়া। গানটা নিঃস্বার্থ থাকে। আজকে দুঃখ পেলেও গান, সুখে থাকলেও গান। আমার নিজের জীবনেই আমি বলছি, আমি যখন দুঃখ পাই, কোনো বিষয় নিয়ে কোনো চিন্তা করি বা দুঃখে থাকি বা কষ্ট হয়, তখন আমি গান গেয়েই মনটাকে ভালো করি। গান গেয়ে আমি আনন্দও পাই, গান দিয়ে আমি সুখও পাই। সব গান আমার বন্ধু। তো বিভিন্ন মঞ্চে তুমি নানা অনুষ্ঠান করছো, তো সেই ক্ষেত্রে কোন কোন শিল্পীর গান বা কাদের গান তোমাকে বেশি নাড়া দেয় বা তুমি গাইতে কমফোর্ট বা পছন্দ তোমার? আমার পছন্দের শিল্পীর মধ্যে অনেকজনই আছেন, তবে আগের যে কিংবদন্তি শিল্পীরা আছেন, লতা মঙ্গেশকর, আশাজি বলো, তারপর শুভমিতা দের গাওয়া এগুলা গান, বনশ্রী সেনগুপ্ত, নির্মলা মিশ্র, সবার গানই গাই, মঞ্চেও গাওয়া হয়। আচ্ছা আচ্ছা। তো তোমার কি ভবিষ্যৎ পরিকল্পনা? তোমার কি মানে কোনো মৌলিক গান তৈরি করার বা অ্যালবাম এগুলো করার কি কোনো পরিকল্পনা আছে ভবিষ্যতে? হ্যাঁ, আছে। তুমি কি মানে এখান থেকে করবে এই? হ্যাঁ, শিলচরের কবিদের লেখা গানগুলো গাইবো, সেইগুলো তৈরি হবে। হ্যাঁ। তো আজকে যারা তরুণ প্রজন্ম, তারা যারা গান শিখছে বা তুমি যাদের শেখাচ্ছ, তাদের ভবিষ্যৎ গড়ার ক্ষেত্রে, মানে আমি সঙ্গীত জগতের কথাই বলছি, তো তাদের জন্য তুমি কি বার্তা দিতে চাও? বার্তা দিতে চাই এটাই, যে গানটা শিখতে হলে অধ্যবসায়ের প্রয়োজন, ধৈর্যের প্রয়োজন। আসলাম, একটা গান তুললাম, চলে গেলাম, সেটা হলে হবে না। আর অভিভাবকদেরকে এই কথা বলতে চাইছি, আপনারা আসলেন, এসেই বললেন মঞ্চে কবে ওঠাবেন আমার ছেলে মেয়েকে, সেটা করলে হবে না। আগে ওদেরকে সময় দিতে হবে গান শেখার। আগে শিখবে, তবেই না মঞ্চ পাবে, মঞ্চে গিয়ে উঠবে, ভালো গান শোনাবে, সুরে গান শোনাবে, তালে গান শোনাবে। আগে যে শিখতেই পারলো না, তাহলে গান কি শোনাবে? তো তারাটা যাতে থাকে না, শেখার সময় দেওয়া হয়, সেটাই। সেই ভাবনা নিয়েই তো আমরা চলছি, যে আরও তরুণ প্রজন্ম সেই বিশ্বাস নিয়ে, সেই ভালোবাসা নিয়ে গানের প্রতি আরও ঝুঁকবে। তো এই মুহূর্তে আবার একটু আমরা টেস্ট বদল করছি। আমরা প্রায় শেষ প্রান্তে এসে পৌঁছেও গেছি। আমি অনুরোধ করব তোমাকে আমাদের দর্শকদের জন্যে যদি কোনো একটা গানের কয়েক লাইন শোনা। ঠিক আছে, আমি শ্রদ্ধেয়া শুভমিতাদির গান একটি গাইছি। যেভাবে তুমি সকাল দেখো, সূর্য কিন্তু একটাই। যেভাবে তুমি সকাল দেখো, সূর্য কিন্তু একটাই। আরেকটু শুনি না? এই গানটাই গাইবো না? এটাই। অনেকে বলে মননে জীবন সে নাকি একটাই। অনেকে বলে মননে জীবন সে নাকি একটাই। প্রতিবার প্রেমে নতুন জনম, জীবন কি করে একটাই। প্রতিবার প্রেমে নতুন জনম, জীবন কি করে একটাই। অনেক অনেক ধন্যবাদ, খুব ভালো লাগলো, এবং আমাদের আমন্ত্রণে এই স্টুডিওতে আসার জন্যে অনেক ধন্যবাদ। নমস্কার।